জুলাই বিপ্লবে কতজন শহীদ হয়েছেন সেই সংখ্যা মোটামুটি আমরা জানি। বিভিন্ন সোর্স বলছে 875 জন মারা গেছেন, শহীদ হয়েছেন। সেই 875 জন কারা, সেই তালিকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখন পর্যন্ত নির্ধারণ করতে পারেননি বলেই যে 14 তারিখে গতকালকে যে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শোকসভা করার কথা ছিল সেটা বাতিল করা হয়েছে। সেটা যখন বাতিল করা হয়েছে তখন সেটা নিয়ে নানা রকমের প্রশ্নও এসেছে। কিন্তু এবার বিএনপি দাবি করে বসলো কত সংখ্যক তাদের দলের অনুসারী শহীদ হয়েছে। সেটা নিয়ে আলোচনা করব দর্শক, খুবই ইন্টারেস্টিং আলোচনা। থাকবেন পলিটিক্স টিভি নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে। বলছিলাম, জুলাই বিপ্লবে কতজন শহীদ হয়েছেন? 875 জনের হিসাব মোটামুটি আমরা শুনছি যে 875 জন সর্বমোট শহীদ হয়েছেন। 875 জন যদি হয়ে থাকেন, বিএনপি আজকে দাবি করেছে সেই 875 জনের মধ্যে 422 জন তাদের দলের লোকজন। সেটা ছাত্র, গার্মেন্টস শ্রমিক, রিক্সাওয়ালা, বহু ক্ষেত্রের মানুষ মারা গেছেন এই বিপ্লবে। কিন্তু কোন 422 জন সেটা পরিষ্কার করে বলেননি, শুধু বলা হয়েছে বিএনপির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এই তালিকাটা খুব শীঘ্রই উন্মুক্ত করে দেয়া হবে জনসাধারণের জন্য। যদি উন্মুক্ত করে দেয়া হয় তাহলে বোঝা যাবে যে নামগুলো যখন আসবে যে এই নামগুলো বিএনপি তাদের বলে দাবি করছে, সেখানে হয়তো বিভিন্ন রকমের আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক উঠে আসবে। কিন্তু বিএনপি যখন 422 জনকে, অর্থাৎ প্রায় অর্ধেক সংখ্যককে তাদের দলের হিসেবে দাবি করলো, সেই সময় কিন্তু একটা আলোচনা আসছে। সেই একটা আলোচনা হলো যে এই অরাজনৈতিক বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যাপারটাকে রাজনীতিকরণ কেন করা হচ্ছে, বিএনপি কেন রাজনীতিকীকরণ করছে, যেটা কোনো ধরনের সাইনবোর্ড ছাড়া চলছিল এবং সেই সাইনবোর্ড ছাড়া আন্দোলনেই সরকার পতন হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, নতুন এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে, সেখানে কোনো সাইনবোর্ড ছিল না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপামর জনতার লড়াই হিসেবেই দাবি করা হচ্ছিল। কিন্তু বিএনপি যখন দাবি করলো যে 422 জন নিহতর তালিকা থেকে তাদের লোকজন, তখন এইটাকে রাজনীতিকীকরণ করা হলো কিনা সেই বিতর্ক কিন্তু তৈরি হয়ে গেছে। বিএনপি কোন 422 জনকে দাবি করছে সেটা পরের বিষয়, সেখানেও হয়তো নতুন ধরনের তর্ক বিতর্ক হবে। কিছু কিছু দাবিকে হয়তো অন্যরা প্রতিবাদ জানাবে যে না, এ কোনো দল করে না, কিংবা এ আমার দলের লোক। বিএনপি তালিকাটা পরিষ্কার করলে তখন আলোচনাটা আরও সুবিধা হবে। এর আগে এই বিপ্লবের প্রথম যে শহীদ আবু সাঈদ, সেই আবু সাঈদকে শিবিরের সাথী হিসেবে দাবি করা হয়েছিল বহুভাবে, এবং জামাত শিবির থেকেও প্রথম দিকে যে আলোচনাগুলো হয়েছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লেখালেখিগুলো হচ্ছে, তাতে আবু সাঈদ শিবিরের কর্মী, এই ব্যাপারগুলো কিন্তু উঠে এসেছে। কিন্তু শিবিরের কর্মী কিংবা বিএনপির কর্মী এই আলোচনার চাইতে বড় আলোচনা, যে আলোচনাকে কেন্দ্র করে এই বিপ্লব হয়েছে, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে ছাত্র জনতা সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু কোনো পলিটিক্সের আন্ডারে না, কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড গণনা করার জন্য নয়। বিএনপি যখন ব্যাপারটাকে পলিটিক্যাল করলো, তখন এই ব্যাপারটা আরও বেশি পলিটিসাইজ হবে কিনা, এরপরে জামাত হয়তো দাবি করবে যে এতজন আমার, অন্যান্য দল দাবি করবে এতজন আমার, শেষ পর্যন্ত কতজন সাইনবোর্ডবিহীন সাধারণ ছাত্র কিংবা জনতা থাকবে? এর মাঝে শিশুও অনেকে মারা গেছেন অ্যাক্সিডেন্টলি, বিভিন্নভাবে গুলি লেগে, বাসায় ঘরের বারান্দায় থেকেও মারা যাওয়ার খবর আমরা জানি। সেই ব্যাপারগুলো কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন যে অরাজনৈতিক আন্দোলনকে রাজনীতিকীকরণ করা কি বিএনপির ঠিক হলো? বিএনপি মহাসচিব কি বলছেন? বিএনপি মহাসচিব তার দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতার অংশ হিসেবেই মূলত এটাকে দেখছেন। কারণ তিনি বলছেন 2024 সালের গণ অভ্যুত্থানে বিএনপির 422 জন শহীদ হয়েছেন।
এর আগে 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসন আমলে বিএনপির 1551 জন শহীদ হয়েছেন, গুম হয়েছেন 423 জন, আর সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে এই সময়ে গুমের সংখ্যা প্রায় 700। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 1.5 লাখ মামলা হয়েছে, আসামি করা হয়েছে 60 লাখ। এসব কেবল বিএনপির ত্যাগেরই পরিসংখ্যান নয়, বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম এবং অবদানের প্রতিফলন। অর্থাৎ বিএনপি তাদের আন্দোলনের ধারাবাহিকতার ব্যাপারটাই এই 422 জনের শহীদ হওয়ার ব্যাপারটাতে আনছে। বিএনপি যে 16 বছর ধরে আন্দোলন করছে, সেই আন্দোলনের ধারাবাহিকতার একটা অংশ জুলাই বিপ্লব। কিন্তু বিএনপি যখন এই দাবিটা করছে, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এই দাবি মেনে নেবে, কিংবা অন্য স্টেক হোল্ডাররা এই দাবি কি মেনে নেবে, যারা ব্যাপারটাকে অরাজনৈতিক হিসেবে দেখতে চান? সর্বস্তরের, আমরা জানি সর্বস্তরের জনগণ এই আন্দোলনে শরিক হয়েছিল। যারা ফিজিক্যালি শরিক হননি, তারা অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়েছেন। যার যেভাবে সম্ভব সেভাবে অংশগ্রহণ করেছেন। কিন্তু যারা অরাজনৈতিকভাবে এই ব্যাপারটাতে অংশগ্রহণ করেছিলেন কিংবা মতামত দিয়েছিলেন, পক্ষে মতামত লেখালেখি করেছিলেন, তারা কি বিএনপির এই ব্যাপারটাকে মেনে নেবে? মেনে না নেওয়ার ব্যাপারটা কিন্তু অলরেডি আলোচনা শুরু হয়েছে বিএনপি মহাসচিবের এই ঘোষণার পর থেকে। এখন দেখার বিষয়, বিএনপির এই যে 422 জনের তালিকা, সেটা ওয়েবসাইটে প্রকাশ হওয়ার পরে মূল তর্ক বিতর্ক মূলত শুরু হবে যে বিএনপি কাদেরকে নিজেদের কর্মী হিসেবে দাবি করছে। 422 জন সবাই তার কর্মী কিনা, কিংবা 422 জনের পরেও তাদের কর্মী রয়েছে কিনা। জামাত শিবির যদি তাদের ওয়েবসাইটে তাদের সংখ্যা প্রকাশ করে, তাহলে শেষ পর্যন্ত সাধারণ ছাত্র কোটায় কতজন অবশিষ্ট থাকে, সেটা কিন্তু একটা বেশ চমকপ্রদ আলোচনাই হয়ে যাবে। সেই পর্যন্ত সমন্বয়করা, এমনি সমন্বয়কদের সম্পর্কে বিএনপির নানা রকম সমালোচনা রয়েছে। বিএনপির নেতা তারেক রহমান সম্পর্কে বেশ অধ্যত্বপূর্ণ বক্তব্যের কারণে তারা সমালোচনা করছে। কিন্তু বিএনপির এই 422 জনের তালিকার কথা দাবি করার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা এর নানা ধরনের যারা স্টেক হোল্ডার রয়েছে, তারা ব্যাপারটাকে কিভাবে নেবেন, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপি এই তালিকা প্রকাশ করে আপনার কি মনে হয় সঠিক কাজ করলো, নাকি কৌশলগত কোনো ভুল করে বসলো বিএনপি? সেটা আপনি আপনার মতামতে জানাতে পারেন। আমার মনে হয় যে এই মুহূর্তে এত দ্রুত বিএনপির এই দাবিটা না করলেও হয়তো চলতো, কিংবা দাবিটা না করলে আরও বেশি রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দেয়া সম্ভব হতো বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়। আপনার সেটা তা না মনে হতেও পারে, বিভিন্নজন বিভিন্নভাবে বিশ্লেষণ করতেই পারে। তবে বিএনপির মতো এত বড় রাজনৈতিক দল আবার যে সেই দাবি করবে না, তারা যে এই আন্দোলনে একটা বড় অংশ, এবং অনেকে বলেন যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে একাট্টা করা, বিভিন্ন দলকে একাট্টা করা, সর্বস্তরের মানুষকে একাট্টা করা, প্রশাসন সহ নানা স্তরের মানুষ যারা আওয়ামী লীগের ওপরে খেপা ছিল, তাদেরকে একাট্টা করার অন্যতম বড় কারিগর ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার কৃতিত্ব কিন্তু রয়েছে, এই আন্দোলনের সফলতার পেছনে তার কৃতিত্ব রয়েছে। এখন তার কৃতিত্ব রয়েছে সেটা দাবি করার চাইতে অন্যরা যদি দিতে চাইতো, তাহলে বোধহয় বিএনপির জন্য অনেক বেশি সম্মানের ব্যাপার হতে পারত। এখন যদি বিএনপির এই অবস্থানকে অনেকে বিতর্কিত করতে চায়, তাহলে সেটা বিএনপির জন্যই খারাপ হবে। আপনার কি মনে হয়? লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর এখনও যারা আমাদের চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, ফলো করে সংযুক্ত হননি, তারা এই কাজটি করলে আমরা কৃতজ্ঞ থাকব। আপনাদের অনুপ্রেরণা আমরা পাচ্ছি, আপনাদের ভালোবাসা পাচ্ছি, সেই ভালোবাসায় আমরা মুগ্ধ। আরেকটু ভালোবাসলে বোধহয় আমাদের এগিয়ে যাওয়াটা আরও সহজ হবে।